ভার্সিটির বিশাল মাঠের একপাশে 6 ফুট উঁচু একটা লম্বা টুলের উপর বসে বসে পা দুলাচ্ছে নোলক। এখানে বসার মূল উদ্দেশ্য হচ্ছে বক্সিং রেস দেখা। ভার্সিটির মাঝে বক্সিংয়ের স্টেজ সাজানো হয়েছে। স্টেজের চারপাশে নেটের বেড়া দেওয়া, তার চারপাশে হাজার মানুষের ভিড়। একপাশে ছেলেরা আর অন্য পাশে মেয়েরা। পুরো মাঠে লাইটিং করা হয়েছে, চারপাশে বড় বড় পর্দা লাগানো। অনেক ক্যামেরাম্যান তাদের ক্যামেরা নিয়ে ওখানে ওয়েট করছে। বক্সিং রেস লাইভ দেখানো হবে বড় পর্দাগুলোতে। নোলক মেয়েদের মাঝে উঁচু টুলে বসে আছে। নোলকের গলায় একটা ডিএসএলআর ক্যামেরা ঝুলানো, হাতে একটা দামি ব্র্যান্ডের ব্ল্যাক ঘড়ি, পরনে একটা জিন্স আর গেঞ্জি, তার উপরে জিন্সের কোট, পায়ে একটা হোয়াইট কালারের জুতা। সামনের চুলগুলো ছোট ছোট করে কাটা, কপালে এসে পড়েছে। নাকে একটা নোলক, যদিও ওর নাক ফুটো না, চাপ নোলক পরা। নোলক হাতের ঘড়ির দিকে তাকালো। 7:30 বেজে রেস শুরু হতে এখনও 15 মিনিট বাকি। তাই ও আরামসে বসে আছে, মুখে সেন্টার ফ্রুট দিয়ে চিবোচ্ছে। যে মেয়ে আধা ঘন্টা আগে আমেরিকা থেকে বাংলাদেশে এসে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে বক্সিং রেস দেখতে আসে, সেই মেয়ে কোন লেভেলের জেদি আর দুষ্টু সেটা নিশ্চয়ই সবাইকে বলে দিতে হবে না। নোলক একটু আগে আমেরিকা থেকে এই প্রথম বাংলাদেশের মাটিতে পা রেখেছে। এতক্ষণ কি বলেছি আশা করি কেউ বুঝতে পারেনি, পারবেও না। চলুন সব খোলাসা করে বলি। ফ্ল্যাশব্যাক। সন্ধ্যা 7টা বাজে। এইমাত্র আমেরিকার একটা বিমান বাংলাদেশে অবতরণ করলো। বিমান থেকে নেমে নোলক আর নিবিড় দুজনে তাদের লাগেজের জন্য ওয়েট করছে। হ্যালো। হ্যাঁ বাপি, এইমাত্র বাংলাদেশে এসেছি, তাই তোমাকে কল করে বললাম। তোমার মামাকে বলেছি, উনি বাইরে গাড়ি পাঠিয়ে দিয়েছে। বাপি, তোমাকে না বলেছি মামাকে বলবে না? আমরা সারপ্রাইজ দিব সবাইকে। আরে শুধু তোমার বড় মামাকেই বলেছি, রাস্তায় যেতে কোনো বিপদ না হয় এই জন্য। আর কেউ জানে না যে তোমরা যাচ্ছ। মনিকা, আই রিটার্ন বাংলাদেশ জাস্ট নাও। নোলকের চিৎকারে নিবিড়ের হাত থেকে ফোন পড়তে পড়তে ধরে ফেললো। তারপর বাপিকে বাই বলে কেটে দিল। মনিকা, আই কান্ট বিলিভ দিস, ইটস বাংলাদেশ। ওহ নওশি, এভাবে কেউ চিৎকার করে? কান ফাটিয়ে দিলি। আর এটা এয়ারপোর্ট, নট হোম, ওকে? মনিকা, আই কল ইউ লেটার, ওকে, বাই। কোথায় বাপিকে কল করবি সেটা না করে বেস্ট ফ্রেন্ডকে কল করছিস? উফ, রিল্যাক্স ব্রো, তুমি তো বাপিকে কল করেছো, তাই আমি মনিকাকে কল করলাম। বাদ দাও, লেটস এনজয়। ওয়াও, আই কান্ট বিলিভ ইট, ইটস বাংলাদেশ, আমার জন্মভূমি। ওয়াও। নিবিড় কিছু বলল না, মুচকি হাসলো বোনের খুশি মুখটা দেখে। ততক্ষণে ওদের ব্যাগগুলো চলে এসেছে। নিবিড় ব্যাগগুলো এক এক করে নামিয়ে একটা ট্রলিতে রাখে। শুধু একটা ট্রলিতে হলো না, কারণ নোলকের একারই 7টা ব্যাগ, তারপর আরও আছে। সেগুলো এখন এখানেই থাকবে, দুদিন পর সেগুলো রিলিজ হবে। নিবিড় ওর আর নোলকের ব্যাগগুলো ট্রলিতে রেখে আরও দুজন লোক দিয়ে ঠেলে ঠেলে নিয়ে আসছে। আর নোলক ট্রলিতে রাখা ব্যাগগুলো উপর বসে আছে আর সামনের মানুষগুলো সরাচ্ছে। তা দেখে নিবিড় শুধু হাসছে। এক্সকিউজ মি, সাইড প্লিজ, সাইড। একটু থেমে হাত নাড়িয়ে এয়ারপোর্টে থাকা মানুষগুলো উদ্দেশ্য করে। Ladies and gentlemen, you know Noshinar and Nolok come Bangladesh after 17 years. So side please. নিবিড় শুধু বোনের কাণ্ড দেখে হাসছে। আশেপাশের সবাই নোলকের কথায় অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে হাসছে আর নোলকের পাগলামো দেখছে। জানি শ্রোতারা এখনো কিচ্ছু বোঝেনি, তাহলে পরিচয় দেওয়া যাক। আমিন সাহেবের একমাত্র মেয়ে এবং ছেলে নিবিড় আর নওশিন আরা নোলক। কেমন অদ্ভুত নাম, তাই না? নামটা নোলকের মা নয়নতারা রেখেছিলেন। তিনি নোলক পড়তে খুবই পছন্দ করতেন, তাই নিজের মেয়ের নাম ভালোবেসে নোলক রেখেছেন। নোলকের বয়স যখন 3 বছর, তখন নোলকের মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। নিবিড়ের বয়স তখন 9 বছর। আমিন সাহেব মেয়ে আর ছেলেকে নিয়ে আমেরিকা চলে যান, ওখানেই ওরা মানুষ হয়। ছেলে মেয়ের কথা ভেবে আমিন সাহেব দ্বিতীয় বিয়ে করেনি। নোলক আমেরিকার একটা ভার্সিটিতে পড়ে আর নিবিড় বাবার সাথে বিজনেস সামলাচ্ছে। নোলক 17 বছর পর বাংলাদেশে এসেছে। বাংলাদেশে আসবে বলে বছরখানিক আগে থেকেই বাংলা ভাষা শিখে এসেছে, কারণ ও খুব ছোটোবেলায় আমেরিকা যাওয়াতে আমেরিকান ভাষা শিখেছে। যেহেতু ওরা আমেরিকায় সেটেল হয়ে গেছে, তাই ওখানকার ভাষাতেই ওরা কথা বলে। কিন্তু বাংলাদেশে আসবে বলে নোলক 1 বছর যাবৎ বাংলা ভাষা শিখছে, তাও ভালো করে শিখতে পারেনি।
যেটার বাংলা পারে না সেটার ইংরেজি বলে দেয়, কারণ আমেরিকান ভাষা বললে তো সবাই বুঝবে না। বাংলাদেশে আসার মূল উদ্দেশ্য হচ্ছে নোলকের বড় মামার মেয়ে কোয়েলের বিয়ে 2 মাস পরে, কিন্তু ওরা 4 মাসের জন্য বাংলাদেশ এসেছে। বিয়ের আগে 2 মাস আর পরে 2 মাস থাকবে, তারপর আবার আমেরিকা ব্যাক করবে। নোলকের বাবা আসেনি, কারণ এতদিন বাংলাদেশে থাকলে তার বিজনেস লাটে উঠবে, তাই তিনি বিয়ের 2 দিন আগেই আসবে। এয়ারপোর্টের বাইরে এসে ওরা গাড়িতে উঠল। নোলক ক্যামেরা দিয়ে বাইরের ফটো তুলছে। নওশি, তুই আবার ফটো তুলছিস? প্লেনে তো একটুও ঘুমাসনি, ক্যামেরা নিয়ে ফটো তুলেছিস আর চিল্লাচিল্লি করেছিস, কাউকে ঘুমাতে দিসনি। এবার তো একটু থাম। ওহো ব্রো, ফটো তুলো, মনিকাকে সেন্ড করতে হবে না? এই মনিকা, বাংলাদেশও আমাদের পিছু নিয়েছে দেখছি। ব্রো, আর কতক্ষণ লাগবে যেতে? আরো 30 মিনিট। আর মামাদের পুরো জয়েন্ট ফ্যামিলি, দেখবি তোর খুব ভালো লাগবে। ওদের গাড়িটা ভার্সিটির সামনে দিয়ে যাচ্ছিল। লাইটিং আর মানুষের চিল্লাচিল্লির আওয়াজ শুনতে পেল। স্টপ দ্য কার। গাড়ি থেমে গেল। হোয়াট হ্যাপেন? কি হচ্ছে এখানে? ম্যাডাম, এখানে বক্সিং হবে, তাই এত আয়োজন। প্রতি বছরই হয়। ভার্সিটিতে যারা পড়ে বা পড়তো তারাই বক্সিং খেলবে আজকে। বক্সিং? চিৎকার দিয়ে গাড়ি থেকে নেমে গেল। নওশি, কি করছিস? চল। নো, আই ওয়ান্ট সি বক্সিং রেস। 24 ঘন্টা জার্নি করে আমি খুব টায়ার্ড, প্লিজ বাড়ি চল। আমি যাব না, ইউ ক্যান গো। হোয়াট আর ইউ ক্রেজি? তুই তো কিছুই জিনিস না। আর তোকে একা ছাড়বো না আমি, ভাবি জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে। চল বাড়ি। তুমি খুব ভালো করে জানো আমি এক কথা 2 বার বলি না। আর তুমি এখন বাড়ি যাবে। ড্রাইভার আঙ্কেল, ব্রোকে বাড়িতে দিয়ে আবার গাড়ি নিয়ে এখানে এসে দাঁড়াবেন। আমি রেস দেখে তারপর বাড়ি যাব। নো, তুই বাড়িতে যাবি। নোলক রাগী চোখে নিবিড়ের দিকে তাকায়। নিবিড় আর কিচ্ছু বলতে পারে না, কারণ নোলককে ও খুব ভালো করেছে না। একবার যা বলে তাই করে। ওর মুখের কথা বন্দুকের গুলির মতন একবার বেরোলে আর ফেরত আসে না। তাই এখন কোনো উপায় না দেখে নিবিড় চলে যায় আর নোলককে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলে। নোলক ভার্সিটিতে ঢুকে পড়ে। ভিড় ছেলে মেয়েদের মাঝে একটা লম্বা টুলের উপর বসে ওখান থেকে স্পষ্ট স্টেজ দেখা যায়। নোলক বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। টাইম যেন পারই হতে যাচ্ছে না। আশেপাশের মেয়েরা নোলককে অবাক হয়ে দেখছে। গায়ের রং ধবধবে ফর্সা, পোশাক হেয়ার স্টাইল দেখে সবাই কিছুটা হলেও বুঝতে পারছে যে মেয়েটা আদতেও বাংলাদেশি নয়। এমন সময় কেউ একজন অ্যানাউন্স করলো যে এখন খেলা শুরু হবে। প্রথম একটা ছেলে উঠল স্টেজে। ছেলেটার নাম কি বললো নোলক শোনেনি, তখন চারপাশ দেখছিল। সবার চিৎকারে ও স্টেজে তাকায়, দেখে একটা ছেলে স্টেজে উঠছে। খুব কম মানুষই হাততালি দিচ্ছে, নোলকও দিল। এমন সময় আরেকটা ছেলে উঠল স্টেজে, সাথে সাথে সব মেয়েরা চিল্লিয়ে উঠল। সবার মুখে হাসি রেখা, কিন্তু আফসোস এর নামটাও শুনেনি নোলক। খেলা শুরু হয়ে গেছে, নোলক এনজয় করছে। এসব খেলা ওর বরাবরই পছন্দ। আমেরিকাতেও এসব খেলা দেখে অভ্যস্ত, কিন্তু এই খেলা বাংলাদেশে কিভাবে হয় তা আজ দেখছে। দুজনের মধ্যে একজন দারুণ খেলছে, প্রতিপক্ষকে মেরেই যাচ্ছে। নোলক হাতে তালি দিচ্ছে আর সিটি বাজাচ্ছে। কিন্তু হঠাৎ করে ছেলেটা মার খাচ্ছে তো খাচ্ছেই। কপাল কেটে গেছে, ঠোঁট কেটে গেছে, বেহাল অবস্থা। ওহ শিট, ছেলেটা এতক্ষণ তো ভালোই খেলছিল, এখন ড্যামেজ হয়ে গেছে কেন? নোলক নিচে তাকিয়ে দেখে সব মেয়েরা চোখের পানি ফেলছে। নোলক এটা দেখে বিরক্ত হয়ে বলল, হেই গাইস, why are you crying? Because of this boy? সব মেয়েরা মাথা নাড়ল। ওহো, না কেঁদে ওকে সাপোর্ট করো আমার সাথে। ছেলেটার নাম কি? জিসান। ওকে লেডিস স্টার্ট। জিসান জিসান জিসান। নোলক দাঁড়িয়ে পড়ে। নোলকের সাথে সাথে সবাই জিশান জিশান বলে স্লোগান দিচ্ছে। নোলক দাঁড়াতে সবার চোখ নোলকের দিকে। ওর দিকে সবাই হাঁ হয়ে তাকিয়ে আছে, এমনকি সব ক্যামেরাম্যানও ওর দিকে ক্যামেরা তাক করে আছে। সব পর্দায় শুধু নোলককে দেখাচ্ছে, কিন্তু নোলকের তাতে চোখ নেই। বক্সিং দেখায় মগ্ন। সবাই জিশান জিশান বলে স্লোগান করছে। জিশান আর ওর প্রতিপক্ষ দুজনেই নোলকের দিকে তাকিয়ে আছে। খেলা বাদ দিয়ে ওদের এভাবে দেখে নোলক চোখ বড় বড় করে তাকিয়ে বলল, হে বয়, কাম অন। হাত নাড়িও, ঠোঁটে একটা মিষ্টি হাসি দিও। দুজনে ঘর থেকে বেরিয়ে আবার খেলা শুরু করলো। এবার জিশান তার প্রতিপক্ষকে মারছে তো মারছে। আশেপাশের সব মেয়েরা খুশিতে চমকাচ্ছে।
অবশেষে জিশান উইনার হয়ে গেল। আশপাশ থেকে করতালি আর স্লোগান আসছিল জিশানের নামে। নোলক টুল থেকে নেমে গেল। গরম লাগছিল এতক্ষণ, লাফালাফি করেছে, তাই কোটটা খুলে কোমরে বেঁধে নিল। এখন ওর ইচ্ছে জিশানের সাথে দেখা করা। একজন লোককে জিজ্ঞেস করে রেস্টরুমের সন্ধান পায়, সেখানে দৌড়ে যায়, গিয়ে দেখে জিশান বসে আছে আর ডক্টর ওর মাথায় ব্যান্ডেজ করছে। পাশে কতগুলো ছেলেরা দাঁড়ানো। নোলক গিয়ে ফটো তোলা শুরু করে। এক্সকিউজ মি মিস্টার ডক্টর, সাইড প্লিজ। উপস্থিত সবাই অবাক। হোয়াট? দেখতে পাচ্ছেন না উনি ব্যাডলি ইনজুর, আর আপনি ফটো তুলছেন? ওহ ডক্টর, ইনজুরি সহ ফটো তুললে তবে তো বোঝা যাবে ও একজন বক্সার। আর ফটোগুলো আমি মনিকাকে সেন্ড করব, প্লিজ সাইড। দ্বিতীয়বারের মতন আবার সবাই অবাক হয়েছে। জিশান ডক্টরকে সরিয়ে নোলকের সামনে গিয়ে দাঁড়ায়। নোলক মাথা উঁচু করে জিশানের দিকে তাকায়, কারণ জিশান অনেক লম্বা, 6 ফুট 1 ইঞ্চি। নোলকও কম নয়, 5 ফুট 4 ইঞ্চি। তবু মাথা নিচু করে জিশানকে দেখে। ও তুমি তাহলে বাদরের মতো তখন লাফালাফি করছিলে? হ্যাঁ তো। এ কথা শুনে সবাই হাসতে লাগলো। নোলক বুঝতে পারছে না যে সবাই হাসছে কেন, কারণ বাদর কি তা ও নিজেও জানে না। তাহলে তুমি স্বীকার করছো তুমি বাদর? হ্যাঁ, বা দর কি আমি জানি না। সে কি বাদর চেনো না? প্লিজ বলুন। মান কি? হোয়াট রাভিশ, বাজে কথা বলছো কেন? তোমাকে দেখে তখন তাই মনে হচ্ছিল। দেখো, আমি তোমার সাথে তর্ক করতে চাই না, কয়েকটা ফটো তুলে চলে যাব। আর ইউ ক্রেজি? মাহির জিশানের বন্ধু। নোলক ছেলেটার দিকে তাকিয়ে বলল, হে ব্রো, তোমার হেয়ার তো সুন্দর, ঝাঁকড়া ঝাঁকড়া পুরো মালিঙ্গা। বাই দ্য ওয়ে, তোমার নাম কি? ছেলেটা অপমান বোধ করল, তবুও বলল, আমার নাম মাহির। বাকি সবাই তো মিটিমিটি হাসছে মাহিরের দিকে তাকিয়ে। মাহিরের চুলগুলো কোঁকড়ানো, ভেজা মাথা ভর্তি করা কোঁকড়া চুল, পুরোই মালিঙ্গা স্টাইল। এই চুলের কারণে সবার কাছে ও হাসির পাত্র। ওয়াও মালিঙ্গা, মাহির সেম টু সেম। মাহির মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। জিশান গিয়ে বসে পড়ল। ডক্টর ওকে আবার ব্যান্ডেজ করে দিচ্ছে। দেখো, তুমি এবার আসতে পারো। নো, আমি তোমার ফটো তুলবো, মনিকাকে সেন্ড করব। মনিকাকে? এই মেয়েটা কি পাগল নাকি? মনে হয় পাবনা থেকে পালিয়ে এসেছে। হোয়াট ইজ পাবনা? এই, তুমি কি আকাশ থেকে এসেছো? কোন এলিয়েন যে পাবনা চেনো না? শোনো, বাংলাদেশে এমন কেউ নেই যে কিনা পাবনা চেনে না। সরি, আসলে আমি আমেরিকা থেকে এসেছি, 17 ইয়ার্স পর আজই এসেছি, তাই কিছু চিনি না বাংলাদেশের। ও সেটাই বলো, এখন যাও এখান থেকে। নো, আমি যাব না। তোমার সাথে কথা বলার টাইম আমাদের কাছে নেই। এই যে চান, চল, আজ সারা রাত পার্টি হবে, চল। জিশান ওদের সাথে চলে যেতে নিলে নোলক ডাকলো, ওই বক্সার। জিশান ঘুরে তাকালো, সাথে সাথে নোলক একটা ফটো তুলে নিল। এই ফটোটাই মনিকাকে সেন্ড করব। এই ফিরাঙ্গি মেয়েটাকে বের করে দে, তখন থেকে বকবক করে মাথা খেয়ে দিচ্ছে। হোয়াট? আমি ফিরাঙ্গি? স্টুপিড ননসেন্স বয়। তুমি শুধু ইংরেজি গালাগাল দিতে পারবে, বাংলায় দিতে পারবে না, আর আমরা বাংলায় গালাগাল দিলেও বুঝবে না, সো ইউ ক্যান লিভ। ওর যাওয়ার দরকার নেই, আমরাই চলে যাই। সবাই চলে গেল। নোলক দাঁড়িয়ে দাঁড়িয়ে রাগে ফুঁসছে। নিজের গালে 2 হাতে নিজে কয়েকটা চড় মারল। বক্সার, আই উড সি ইউ। তুমি বাংলাদেশে আসে ফার্স্ট ডেতে আমাকে ইনসাল্ট করলে। এমন সময় নোলকের কল এলো। তাকিয়ে দেখে নিবিড় কল করেছে। হ্যাঁ ব্রো, বলো। হোয়ার আর ইউ? ভার্সিটিতে। নওশি, তুই এবার বাড়াবাড়ি করছিস। বাপি আমাকে কল দিয়ে মেন্টাল করে দিচ্ছে। কোনোভাবে বাপিকে বুঝিয়েছি, আর তুই 1 ঘন্টার কথা বলে গেছিস, 2 ঘন্টা হয়ে গেছে। ড্রাইভার কখন থেকে বাইরে ওয়েট করতেছে, বাড়ির সবাই টেনশন করছে। রিল্যাক্স ব্রো, আই উইল কাম। নোলক ফোন কেটে দিয়ে গাড়িতে বসে। কিছুক্ষণের মধ্যেই মামা বাড়ি পৌঁছে যায়। মেইন ডোরে গিয়ে বেল বাজাতে কেউ এসে দরজা খুলে দিল। নোলক কোনো দিকে তাকালো না, ওর চোখ গেল সোফায় বসে থাকা নিবিড়ের দিকে। নিবিড় সোফায় বসে মাথায় হাত দিয়ে বসে আছে। নোলক এক দৌড়ে গিয়ে নিবিড়ের সামনে গিয়ে সোফায় 2 পা তুলে বসে। নিবিড় ওর দিকে তাকায়। ব্রো, ইউ নো, আমি আজকে বক্সিং দেখেছি, তাও বাংলাদেশের।
ওয়াও, আই এম সো হ্যাপি। ছেলেটা যে কি ভালো খেলে তুমি দেখলে বলতে। কি বডি, কি হ্যান্ডসাম। উফ, কিভাবে মারছিল হাতটা বক্সের মতো করে ঘুরিয়ে, পুরোই রোমান রেঞ্জ। ভেবেছিলাম ছেলেটাকে বলবো যে ও যেন ডাব্লিউডাব্লিউইতে অ্যাটেন্ড করে, কিন্তু ছেলেটা উল্টো আমাকে কথা শুনিয়ে দিল। যা যা, ব্লা 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 ব্লা। নিবিড় কিছুই বলছে না, শুধু নোলকের কথা শুনছে। ও খুব ভালো করে জানে নোলকের কথা বলা শেষ না হওয়া পর্যন্ত ওকে ছাড়বে না, তাই চুপ করে সব শুনছে। অনেকক্ষণ বকবক করার পর নোলক থামলো, হাঁপাতে লাগলো। দেন এখন আমি বলি, দেখ সবাই তোর জন্য অপেক্ষা করছে, চল সবার সাথে পরিচয় করিয়ে দিই। নোলক তাকিয়ে দেখে মামা, মামি আর কাজিনরা সবাই আছে ওর দিকে। সবাই হাঁ করে তাকিয়ে আছে, কারণ এই প্রথম সবাই নোলককে দেখছে। এতদিনে নোলক ওর ফটো কাউকে দেখায়নি, আর কারো ফটোও দেখেনি। ওর ইচ্ছে সবাইকে সামনাসামনি দেখবে। বলো। নিবিড় নোলককে ওর বড় মামার সামনে দাঁড় করালো। বড় মামা? কি বড় মামা? মামা! এক চিৎকারে নোলক ওর মামাকে জড়িয়ে ধরে, গালে একটা চুমু খেলো। সবাই চোখ বন্ধ করে তাকিয়ে আছে আর ভাবছে কেমন মেয়ে, বলা নেই কওয়া নেই, এইভাবে চুমু খেলো। সত্যি ভ্যাবাচাকা খেয়ে যায় সবাই। নোলকের আহেম কাণ্ডের জন্য সুনীল সাহেব অর্থাৎ তার বড় মামা প্রস্তুত ছিল না, তবু তিনি হাসি মুখে নোলকের মাথায় হাত বুলিয়ে দিলেন। এরপর নিবিড় ছোট মামার কাছেই নিয়ে গেল। নোলক আবারও একই কাজ করল। সবাই তো হাঁ হয়ে গেছে। এরপর নিবিড় নোলককে মামিদের কাছে নিয়ে গেল। নোলক দুই মামিকে জড়িয়ে ধরে ওনাদের গালে চুমু খেলো। এরপর ওদের কাজিনের কাছে নিয়ে গেল। কোয়েল, মায়া, মণি, নোলক ওদের সাথেও একই কাজ করলো। মায়া আর মণি দুজনে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। নিবিড় এবার নোলককে ঈশানের কাছে নিয়ে গেল। ঈশান হলো ওর বড় মামার বড় ছেলে। ঈশান বিবাহিত, ওর বউয়ের নাম ইকরা। ইকরা এতক্ষণ নোলকের কাণ্ড দেখছিল। ওদের কাছে আসাতেই ইকরা ভয়ে ঢোক গিলল। নোলক না আবার ঈশানের গালে কিস করে দেয়। হ্যাঁ রে ছোট, মেয়েটা আবার আমার ঈশানের গালে চুমু খাবে না তো? আমার তো ব্যাপারটা ঠিক লাগছে না। এ কোন মেয়ে ধরে আনলি রে বাবা? মা, বিদেশিরা এরকমই কথায় কথায় চুমু খায়। দেখবে ভাইয়ার গালে চুমু খাবে আর ভাবি তখন কি করবে কে জানে। এই কথা ভেবে সবাই আপসেট হয়ে গেল, কারণ না জানি কি হয় এবার। সোনক, এই হলো ঈশান, বড় মামার ছেলে, এই শহরের বড় পুলিশ অফিসারও। হাই ভাইয়া। হাত বাড়িয়ে দিয়ে হ্যালো। নোলকের সাথে হ্যান্ডশেক করে ইকরা সহ সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল। এই হলো ঈশানের ওয়াইফ। ইকরাকে দেখিয়ে সিস্টার ইন ল জড়িয়ে ধরে একটা কিস করে। ওকে, এবার রুমে যা। তোকে দেখে কেউ বলবে না যে তুই 24 আওয়ার্স জার্নি করে এসেছিস। ওকে। পেছন ঘুরে তাকালো। ওনারা কে? ওরা আমাদের বাড়িতে কাজ করে। ওদের সাথে পরিচয় করিয়ে দাও। আচ্ছা, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। ও হলো মজনু, সুমাইয়া, সালমা আর কলি। সবার সাথে পরিচিত হয়ে নোলক মায়া আর মনির সাথে ওদের রুমে যায়। ওদের সাথে ওদের রুমে থাকবে। সবাই যার যার রুমে যাও। সবাই যা যার রুমে চলে গেল। যাওয়ার পথে রুফা বেগম আলিনা বেগমকে টেনে ধরে। ও ভাবি, এ কেমন মেয়ে এলো? তুমি তো আমার মেয়ে দুটো রুমে ওকে পাঠিয়ে দিলে, এখন আমার মেয়ে দুটোর কি হবে? আরে থাম তুই, নোলক কি রাক্ষসী যে তোর মেয়েদের খেয়ে ফেলবে? কালকে ওদেরকে আলাদা রুমেই নেওয়া যাবে, আজকে থাক, এখন ঘুমোতে যা। বাঁচালে গো ভাবি। নোলক মায়া আর মনির সাথে ওদের রুমে আসলো। ঘুরে ঘুরে রুমটা দেখলো। নাইস রুম, বাট খুব ছোট। কি এত বড় রুম আর তুমি বলছো ছোট? ছোটই তো। আমেরিকাতে আমার রুমটা দেখলে তোমরা কি বলবে? লাগেজ খুলতে খুলতে, আর তোমাদের রুমটা তো আমার ওয়াশরুমের মতো। নোলক আপু, তোমার আর ওয়াশরুম আমাদের রুমের মতো বড়? তাহলে তো দেখতে হচ্ছে। তুমি যাবে আমার সাথে? খুব মজা হবে। তোমাদের দুজনকে পুরো আমেরিকা সিটি ঘুরে দেখাবো। ওয়েট, আমি বাপিকে কল করে বলে দিচ্ছি। আরে নোলক, তুমি থামো। সবই তো এলে, আগে বাংলাদেশ ঘুরে দেখো। কোয়েল আপুর বিয়ে হয়ে যাক, তারপর আমরা এসব ভাবো। আগে তুমি ফ্রেশ হয়ে নাও। ওকে। নোলক কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। মায়া অমনি মনির মাথায় একটা গাট্টা মারে। এই, তুই এসব বলতে গেলি কেন?
আমি তো এমনি বলেছি, আমি কি জানি নোলক আপু সিরিয়াসলি নিয়ে নেবে। তবে ভালোই হতো, এই সুযোগে আমেরিকা ঘুরে আসা যাবে। হয়েছে, এখন থাম। ওদের কথা বলার মাঝে নোলক তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বেরিয়ে আসলো। নোলককে দেখে মায়া মনি রসগোল্লার মতন চোখ করে তাকিয়ে আছে, কারণ নোলক হোয়াইট কালারের একটা শার্ট আর 2 কোয়ার্টার একটা প্যান্ট পরেছে। ফর্সা শরীরে বেশ মানিয়েছে। হ্যাঁ রে মনি, নোলক কি এইসব পরে সারা বাড়ি ঘুরবেই নাকি? তার তো সব শেষ। আমি জিজ্ঞেস করে দেখি। আচ্ছা নোলক আপু, তুমি কি সবসময় এইসব পোশাক পরে থাকো? নোলক তোয়ালে একপাশে রেখে চিরুনি দিয়ে মাথা আঁচড়াচ্ছে। না, এসব তো শুধু আমি স্লিপিং টাইমে পরি, আর সব সময় গেঞ্জি আর জিন্স পরি। ও, এই ড্রেসে কি বাপি আর ব্রোর সামনে যাওয়া যায় নাকি? এসব ড্রেসে তো শুধু হাজবেন্ডের সামনেই পরবো। নোলকের কথায় মায়া মনি হেসে উঠল। তোমরা পরবে? আমার কাছে এই ড্রেস অনেক আছে। না থাক, আজকে ঘুমাই, কাল দেখা যাবে। তুমি অনেক টায়ার্ড, এখন ঘুমাও। আমি একটুও টায়ার্ড না। নোলক ব্লু কালারের বড় একটা ব্যাগ টানছে। মায়ামণি, প্লিজ হেল্প মি। মায়ামণি নোলকের সাথে ব্যাগ টেনে খাটের উপর রাখে। নোলক ব্যাগ খুলল, ব্যাগ ভর্তি বিয়ারের ক্যান। এগুলো কি? এগুলো বিয়ার। এগুলো দিয়ে কি হবে? বিয়ার না খেলে আমার রাতে ঘুমই আসে না, আর বাংলাদেশের বিয়ার আমি লাইক করি না, তাই নিয়ে এসেছি। এগুলো যদি শেষ হয়ে যায়? নো, চিল মনি, বাপিকে কল করলে বাপি পাঠিয়ে দিবে। বাট এখন প্রবলেম, এগুলো তো কিচেনে ফ্রিজে রাখা যাবে না। এই রুমে একটা ফ্রিজ আনতে হবে। ওয়েট, আমি এক্ষুনি অর্ডার দিচ্ছি। নোলক ক্যানে চুমুক দিতে দিতে ফোনে ফ্রিজের অর্ডার দিয়ে দিল। মায়ের কাছ থেকে বাড়ির ঠিকানাটাও দিয়ে দিল। নোলকের কাণ্ডে মায়া আর মনি দুজনই অবাকের শীর্ষে পৌঁছে গেছে, কারণ নোলকের যখন যা মনে হচ্ছে তাই করছে, না জানি এরপর আর কি কি করে। ওরা তিনজনই ঘুমিয়ে পড়ল। সকালবেলা খুব তাড়াতাড়ি মায়ার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে ও নোলককে বাসে দেখতে না পেয়ে বাথরুমে উঁকি দিল, সেখানেও নোলক নেই। মায়া গিয়ে মনিকে টেনে তোলে। মনি ওঠ। কি হলো আপু, একটু ঘুমাতে দাও। আরে ওঠ, সর্বনাশ হয়ে গেছে, নোলক নেই, আর বাথরুমেও নেই। মায়ার কথায় মনি লাফ দিয়ে ওঠে। নোলক আপু নেই? কোথায় গেছে? আমি তো বুঝতেছি না। আমি তো জানি বিদেশে সবাই দেরি করে ঘুম থেকে ওঠে, কিন্তু নোলক আপু এত তাড়াতাড়ি উঠলো কেন? বেশি কথা না বলেই চল নিচে গিয়ে খুঁজে দেখি, না হলে নিবিড় ভাইয়া আমাদের ছাড়বেই না, একমাত্র বোন বলে কথা। চলো। মায়ার মনি সিঁড়ি বেয়ে নিচে আসে। এসে যা দেখলো তাতে ওরা পুরো থাম মেরে দাঁড়িয়ে রইল। নোলক স্কেটিং শু পরে সারা বাড়িতে স্কেটিং করেছে, হাতে একটা বাস্কেটবল, সেটাও খেলছে। এলিনা বেগম আর রুষা বিরক্ত হচ্ছে নোলকের কাছে, তবুও কিছু বলছে না। ওনারা রান্নাঘরে ব্রেকফাস্ট বানাচ্ছে, কাজের লোকেরা ওনাদের হেল্প করছে। একটু পরপর সবাই উকি দিয়ে নোলকের কাজ দেখছে। দেখো ভাবি, কি নির্লজ্জ মেয়ে, জিন্স আর গেঞ্জি পরে কিরকম ঢ্যাং ঢ্যাং করতেছে। আমাদের বাড়ির মেয়েরা সব সময় 3 পিস পরে মাথায় ঘোমটা দিয়ে থাকে, সেখানে এই মেয়েটা। ঠিকই বলেছিস, কালকে কিভাবে চুমু খেলো। পাশে থাকা কাজের লোকগুলো হেসে উঠল। এই তোরা হাসছিস কেন? আসলে বড় মা, বিদেশিরা এমনই হয়, কথায় কথায় জড়িয়ে ধরে চুমু খায়। তুই এসব দেখলি কোথায়? টিভিতে দেখছি বিদেশিরা কিসব পোশাক পরে। বড় মা, তুমি দেখলে বলতা। নোলক ম্যাডামের পোশাক তো কোনো রকম আছে, আরও যে কি খারাপ পোশাক পরে। ও ভাবি, এই মেয়েটা ওইসব পোশাক পরবে না তো। কথা বলিস না তো। আর দুধ কই, চা বানাতে হবে, সবাই তো এখনই উঠে পড়বে। মজনু কাকা দুধ আনতে গেছে, এখনই এসে পড়বে। বলতে বলতে দরজা দিয়ে মজনু চলে আসে। নোলক তখনও স্কেটিং করছে। মজনু ঘরে প্রবেশ করতেই ওর পাশ দিয়ে নোলক আপ ডাউন করলো। মজনু এটা দেখে তাল সামলাতে না পেরে পড়ে যায়। দুধ দিয়ে গোসল করে ফেললো। নোলক সেটা দেখে হাসতে লাগলো। মায়া মনি এতক্ষণ সব দেখছিল। মজনু পড়ে যাওয়াতে ওরা মজনুকে টেনে তোলে।
বাবা গো, কোমর গেল, এই বুড়ো বয়সে এখন আমার কি হবে? আরে মজনু কাকা, কিছু হবে না। মজনু চিৎকারে রান্নাঘর থেকে সবাই চলে আসে। মাজননি দেহ, আমি কিন্তু ইচ্ছা কইরা ফেলাই নাই। এখন কি হবে? চা বানাবো কি দিয়ে? বড় মা তুমি থামো, একদিন চা না খেলে কারো কিচ্ছু হবে না। তোর বড় আব্বুর তো চা না হলে চলে না। টেনশন নিও না, অনলাইনে অর্ডার করে দিলেই তো হয়। সবাই চোখ বড় বড় করে নোলকের দিকে তাকালো। এটা আমেরিকা না, এখানে বাজার গিয়ে সব কিনতে হয়। উফ, সরি, আমি জানতাম না। এখন কি হবে? কি আর হবে, আজকে চা হবে না। আর তোমাকেও বলি, নোলক বাংলাদেশে এসেছে, এখানকার মানুষের মতো চলাফেরা করতে শেখো। ওনারা আবার যে যার কাজে মন দিলেন। নোলক ওর মামির কথায় কিচ্ছু বলল না, সোফায় গিয়ে বসে পড়ে। জুতো খুলছিল, তখনই নিবিড় নিচে নামছিল। নোলককে দেখে বলে উঠল, নওশি, তুই আবার স্কেটিং করেছিস? কতবার বলেছি বাড়িতে স্কেটিং করবি না। উফ ব্রো, বাইরে গেলে তো এতগুলো বকা দিতে। বাইরে কেন যাবি? তুই কি রাস্তাঘাট চিনোস? এমন সময় ওখানে নিবিড়ের ছোট মামি আসলো। আচ্ছা নিবিড়, তুই কি সুন্দর শান্ত শিষ্ট, আর তোর বোনটা এরকম দোষী হলো কিভাবে? দেখ না, একটু আগে মজনুকে ফেলে দিল। ওই জোতা জোড়া পরে সারা বাড়ি তুড়াতুড়ি করছিল। ওকে সামলাস কিভাবে তোরা বাপ বেটা? মামির কথা শুনে নিবিড় ও নোলক দুজনেই হাসতে লাগলো। রুষা ওদের দিকে তাকিয়ে আছে, উনি কিছু বুঝতে পারছে না। এমন সময় নোলকের ফোন এলো। হে মনিকা। নোলক জুতো হাতে নিয়ে কথা বলতে বলতে উপরে চলে যায়। মামি, নওশিকে সামলাতে আমরা দুজন না, আমেরিকাতে আরো 5 জন সার্ভেন্ট আছে। আরো প্রতিদিন ওদের নাকানি চুবানি হয়। আর ওর দুষ্টমিগুলো নতুন কিছু না, আমাদের সহ্য হয়ে গেছে। এখন ওকে একটু পাল্টা, না হলে বিয়ের পর শ্বশুর বাড়িতে গেলে সমস্যা হয়ে যাবে। ওটা পরে আমি আর বাপি বুঝে নেব। টেবিল থেকে আপেল নিতে নিতে বলল, যদি ওকে কেউ বিয়ে করতে না চায় তবে কোনো সমস্যা নেই, আমার বোন আমার কাছেই সারা জীবন থাকবে। মামি, খিদে পেয়েছে, খেতে দাও। রুষার নিবিড়ের কথাগুলো ভালো লাগলো না, তবু মুখে নিবিড়কে কিছু বলল না। নিবিড় খাবার টেবিলে বসে আছে, এক এক করে মায়া, মনি, ঈশান, নোলক এসছে খেতে। ব্রেড আর ডিম, কিন্তু পরোটা কোথায়? মামির হাতের পরোটা খেতে খুব মজা। তোমাকে কে বললো? বাপি বলেছে। মামি, বাপি প্রতিদিন ব্রেকফাস্ট করতে বসলেই তোমার হাতের পরোটার কথা বলে, আর তার জন্য নওশি বলেছে। তোর মাও তো খুব ভালো পরোটা বানাতো। এ কথা শুনে নোলকের মুখটা কালো হয়ে গেল। নিবিড় ইশারায় ওর মামিকে চুপ থাকতে বলল, নওশি, তাড়াতাড়ি খেয়ে নে, আর বাপিকে কল করিস, তোর সাথে কথা বলবে। কাল থেকে একবারও কথা বলিস না। নোলক মাথা নাড়ল। এর মধ্যে কলিং বেল বাজলো। কলি গিয়ে দরজা খুলল। আরে মামা, তুমি আসছো? এই লেডিস, সর সামনে থেকে। লোকটা ভেতরে ঢুকতে টেবিলের সবাই ঘুরে তাকায়। নোলক তাকিয়ে দেখলো বয়স্ক একটা লোক, কিন্তু দেখে বোঝা যায় না। পরনে তার 3/4 একটা প্যান্ট, টি শার্টের সবগুলো বোতাম খোলা, নিচে একটা শার্ট আছে, চোখে লাল রঙের সানগ্লাস পরা। হে লেডিসরা, হাউ আর ইউ? মনি, এটা কে? বকশি মামা। হোয়াট? এটা কোনো নেম হলো? দিল সবকিছুর 12টা বাজে, এখন আবার শুরু হয়ে যাবে। কি শুরু হবে? আর উনি কে? বড় আব্বুর শালা, মানে আমার মামা। এখানেই থাকে, 7 দিনের জন্য বাইরে গিয়েছিল, এখন আবার এসে হাজির। বাড়ির সবাইকে জ্বালি শেষ করে দিল, খালি গান দেয়। ওনার ওয়াইফ? বিয়ের 2 বছর পর ওয়াইফ মারা যায়, তারপর আর বিয়ে করেননি। এখন শুধু ঘোরে আর খায় আর আমাদের জ্বালায়। মুনির কথায় নোলক মুচকি হাসে। এলিনা বেগম দৌড়ে নিজের ভাইয়ের কাছে যায়। বকশি, তুই এসেছিস? আয় বস, আমি ব্রেকফাস্ট দিচ্ছি। ওহ আপু, জাস্ট রিল্যাক্স, সবে তো এলাম। ওহ হাই অল লেডিস। টেবিলে বসা সবার দিকে তাকিয়ে, এই নিউ লেডিসটা কে? মনে হচ্ছে বাইরের কেউ। বকশি মামার কথাগুলো নোলকের ভালো লাগলো, তাই ও দৌড়ে বকশি মামার কাছে গিয়ে দাঁড়ালো। হাই বকশি আঙ্কেল, আই এম নোলক ফ্রম আমেরিকা। ওয়াও, নাইস নেম। থ্যাঙ্কস আঙ্কেল। এমন সময় ইকরা ইভাকে নামলো। ইকরার মেয়ে ইভা, বয়স 3 বছর। মামা, তুমি কখন এলে? জাস্ট নাও। এই ছোট লেডিস, তোমার জন্য চকলেট এনেছি। ইভাকে চকলেট দিল। মামা, তুমি এত ঘেমে আছো কেন? জগিং করতে করতে এসেছি, বুঝেছো?
অত দূর থেকে। হুম। বক্সি আঙ্কেল, তুমি জগিং করো? ওয়াও, তাহলে কাল থেকে আমি তোমার সাথে জগিংয়ে যাব। ও রিয়েলি? এতদিন ধরে এ বাড়ির সব লেডিসদের সব জগিং করার জন্য এরা কিছুতেই রাজি হচ্ছিল না, শেষে একটা লেডিস পাওয়া গেল। চুপ কর এখন, যা ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা রেডি করছি। বক্সি মামা চলে যায়। টেবিলে বসা সবাই এতক্ষণ গালি হাত দিয়ে সব দেখছিল, মায়া আর মনি তো খাচ্ছে না। বক্সি মামা এসেছে, এখন শুধু নানা রকম বাণী শোনাবে। নোলক আবার গিয়ে খেতে বসলো। বক্সি মামা এসে নোলকের পাশে বসে। সবাই খাচ্ছে। নোলক আর বক্সি কথা বলতে বলতে খাচ্ছে। ঈশান খেয়ে ডিউটিতে চলে গেছে, নিবিড়ও চলে গিয়েছে। ইকরা ওর মেয়েকে খাওয়াচ্ছে, মায়া আর মনিও খাচ্ছে। এমন সময় কোয়েল আসলো। মা, আমি আসি। কোথায় যাচ্ছিস? ভার্সিটিতে সার্টিফিকেট আনতে। খেয়ে যা। টাইম নেই। চুপ করে বস এখানে। এলিনা বেগম টেনে কোয়েলকে চেয়ারে বসিয়ে খাইয়ে দিল। নোলক শুধু চেয়ে চেয়ে কোয়েলের খাওয়া দেখছে। মুখে একটা হাসি রেখা টেনে নোলক খাওয়ায় মন দিল। বেলা 12:30 বাজে। নোলক আর বক্সি মামা সোফায় বসে গল্প করছে। নোলক নিজের মনের মতন করে একটা মানুষ পেয়েছে বকবক করার জন্য। ওর মামিরা সবাই রান্নাঘরে। এমন সময় কলিং বেল বাজল। দরজা খোলার কেউ নেই দেখে নোলক গিয়ে দরজা খুলল। দরজা খুলেই নোলকের চক্ষু চড়ক গাছ। বক্সার। ফিরাঙ্গি। দুজন একসাথে বলে উঠল, তুমি এখানে কি করছো? বাই দ্য ওয়ে, আমাকে ফলো করছো? ফলো করব মানে? তোমাকে আমি কেন ফলো করব? আর তুমি আমার বাড়িতে কি করছো? তোমার বাড়ি? ইম্পসিবল, ইটস মাই হোম। হোয়াট? সামনে থেকে সরো। নো, আননোন ম্যান নট অ্যালাউ, ইউ ক্যান গো। এমন সময় জিশানের বন্ধুরাও চলে এসেছে। নোলককে দেখে ওরাও চেয়ে আছে। জিসান, এই মেয়েটা এখানে কেন? হই মালিঙ্গা, তুমিও এখানে? বাট ওয়াই? ও কি বলবে? তুমি সামনে থেকে সরো বলছি। ডোন্ট সাউন্ড, নাও লিভ। এবার তুমি বেশি করছো। হোয়াট? কি বললে? ওদের কথার মাঝে নিবিড় আসলো। হোয়াট হ্যাপেন নওশি? চিল্লাচ্ছিস কেন? বলতে বলতে জিশানের দিকে তাকালো। হে জিসান। নিবিড়। দুজনে রাগ করলো। নোলক তো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ব্রো, ডু ইউ নো হিম? ওহ নওশি, তোর সাথে পরিচয় করিয়ে দিই। দিস ইজ জিসান, ছোট মামার বড় ছেলে। আই মিন মায়া এন্ড মনির ভাই। এন্ড জিসান, নওশি আমার বোন। ও তোর বোন? আই মিন নোলক। বাট তোর মাথায় গালে ব্যান্ডেজ কেন? কি হয়েছে? না মানে আমি বলছি ব্রো, এইটাই কালকের বক্সার আর ওর ফ্রেন্ডরা। তাহলে কালকে তুই? সব কথা কি বাইরে দাঁড়িয়ে বলবি নাকি ভেতরে যেতে দিবি? এমনিতেই তোর ফিরাঙ্গি বোন এতক্ষণ ভেতরে ঢুকতে দিচ্ছিল না। ওই জিসান, এইবার কিন্তু আমি বকা দিব। জিশান ভেতরে ঢুকতে ঢুকতে বলল, ইংরেজি গালাগালি ছাড়া আর কি দিবে তুমি? ব্রো। নওশি তুই চুপ কর। এই মামা। জিসান মাই বয়। মামা আমি একটু পরে কথা বলি, একটু ফ্রেশ হয়ে আসি। জিশান চলে যায়। নোলক গিয়ে বক্সি মামার পাশে বসে। জিশানের বন্ধুরাও বসে। নিবিড় এসে নোলককে বলল, জিসানের বন্ধুদের সাথে পরিচিতি হবে না? নোলক মুখ ফুলিয়ে মাথা নাড়ল। এই হ্যালো কাবিদ, সোহম আর মালিঙ্গা মাহির বলেই হেসে উঠল। বক্সি মামাও হেসে নোলকের সাথে হাই ফাইভ দিত। নিবিড় একটু মুচকে হেসে নোলককে ধমক দিল, কিন্তু নিজেকে সামলাতে পারল না, ফিক করে হেসে দিল। মাহির তো রাগে ফুঁসছ। সোহম আর কাবিদও হেসে দিল। নোলক ফোন দিয়ে উঠে গেল। কোথায় যাচ্ছিস? মনিকাকে কল করতে। ওকে পুরো স্টোরিটা বলতে হবে না? নোলক চলে যায়। নিবিড় ওদের সাথে কথা বলতে থাকে। জিশান হলো নিবিড়ের ছোট মামার বড় ছেলে, আর বড় মামার এক মেয়ে ও এক ছেলে, ঈশান আর কোয়েল। ঈশান হলো বড় পুলিশ অফিসার, কাজে কর্মে খুব পারদর্শী, ভদ্র আর নম্র স্বভাবের। কিন্তু ঈশান হলো ঈশানের সম্পূর্ণ বিপরীত। সবসময় বন্ধুদের সাথে ঘুরে বেড়ায়, আর কিভাবে বাপের টাকা খরচ করতে হয় সেটা ভেবে বেড়ায়। জিশানের বাবা অনেকবার জিশানকে বলেছিল ঈশানের সাথে জয়েন করতে, কিন্তু ও কিছুতে রাজি হয়নি। এখানে ওখানে মারামারি করে বেড়ায়। জিশান ফ্রেশ হয়ে ওদের সাথে বসে গল্প করছে। এর মধ্যে নোলকও চলে আসে, বক্সি মামার পাশে বসে বকবক করছে।
মনিকার কথা বলছে, আমেরিকাতে এ করেছে সে করেছে, পকপক করতেই আছে। সবাই তো রীতিমতো বেহুশ হবার দশা। নিবিড়, তোর বোনটা এত বাচাল কেন রে? হোয়াট? সেটা কি? বাচাল কি জানো না? এই মেয়ে তো দেখছি কিছুই জানে না। আমেনার মা হয়েছে, আনোয়ার কাকার ডায়লগ কম মার। বলো না ওটার নাম কি? আমি বলছি বাচাল মানে কি বলি, মাথা চুলকে। বাচাল মানে তুমি দেখতে খুব সুইট। নিবিড় নিবিড় জিশানকে চোখ মারল। সবাই তো মুখ টিপে হাসছে। বাচাল মানে সুইট? ও তাহলে তো ব্রো তুমিও বাচাল। নিবিড়ের চোখ কপালে, নিজের জালে নিজেই জড়িয়ে গেছে। শুধু তুমি না, বক্সি আঙ্কেল, কাবিদ, সোহম, মালিঙ্গা সবাই বাচাল। এই বাড়ির সবাই বাচাল, শুধু এই জিসান একটু গোমরা কিন্তু বাচাল। সবাই এবার কাশতে লাগলো। কাবিদ আবার বুকে হাত দিয়ে আমিনার মা বলল, ওদের কথায় রুষা চলে আসে। জিসান তুই এসেছিস? এতক্ষণে আসার সময় হয়েছে? সারা দিন রাত ঘুরে ঘুরে এখানে এসেছিস। তোর জন্য তোর বাবার সব কথা আমাকে সহ্য করতে হয়, আর তুই কি না? খুন্তি হাতে জিশানের দিকে এগিয়ে যায় জিশান। সোফার পিছনে ঘোরাঘুরি করছে। মা প্লিজ, খুন্তির ছাকা দিও না মা। ওয়াও মামি, এই শাড়ি আর হাতাটা, হাতে তোমাকে বাচাল বাচাল লাগছে। ঋষি বেগম ড্যাব করে নোলকের দিকে তাকিয়েছে। বলে কি মেয়েটা, নিবিড় তো বড় বিপদে পড়েছে। নোলকে কি উল্টাপাল্টা শিখিয়ে এখন পড়েছে মহাবিপদে। কি বললে আমি বাঁচালাম? মামি একটা ভুল হয়েছে। কি ভুল হয়েছে? তোর বোন আমাকে বাঁচালো বলছে, তুইও বলেছিস। আরে মামি, আমি তো ঠিকই বলেছি। নসি তুই রুমে যা, মায়ামনির কাছে। বাট ব্রো। ডোন্ট টেক, রুমে যা। ওকে। নোলক রুমে চলে গেল। নিবিড় ওর মামিকে সব বুঝিয়ে বলল। বুঝেছি, তা ও কিছু জানে না, উল্টাপাল্টা কথা শেখাস কেন? আর জি স্যার, আজকে তোর একদিন কি আমার কয়দিন? তোর খাওয়া আজকে বন্ধ। রুষা বেগম রাগে গজগজ করতে করতে রান্নাঘরে চলে গেল। জিশান মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ল। জিসান, আমরা বরং আসি। কেন? খেয়ে তারপর যাস। তোর মা যেভাবে থ্রেড দিল, তোর কপালে খাবার জুটবে কিনা সন্দেহ। ঠিক বলেছিস, চল তোর আমিনার মার কাছে যাই, দেখি যদি দুটো ডাল ভাত পাই। ওরা তিনজন চলে যায়। এমন সময় কিছু লোক ঘরের ভেতর চলে আসলো। আপনারা কারা? আসলে এই বাড়ি থেকে ফ্রিজ অর্ডার করা হয়েছিল, সেটা নিয়ে এসেছি। বাইরে আছে, কোথায় সেট করতে হবে বলে দিলে ভালো হতো। ফ্রিজ? আমাদের ফ্রিজ কি খারাপ হয়ে গেল নাকি? হতেও পারে মামিদের ডাক তো। জিশান ওর মাকে ডাকলো। ওর মা আর কাকি চলে আসে। ডাকছিস কেন? ফ্রিজটা কোথায় বসাবে ওনাদের বল। ফ্রিজ মানে? মাথা খারাপ হয়েছে নাকি তোর? নাকি আমার মন গলানোর চেষ্টা করছিস? উফ মা, ওনারা ফ্রিজ এনেছে, তোমরা অর্ডার না দিলে কে দিল? বড় মা তুমি। আমি দেবো কেন? তাছাড়া ফ্রিজ পাল্টেছি মাত্র 2 মাস হলো, এর মধ্যে নষ্ট হবে কিভাবে? আপনারা ভুল বাড়িতে এসেছেন তাহলে। না, এই বাড়ির অ্যাড্রেস দেওয়া হয়েছে। তাহলে আপনারা কল করে দেখুন। লোকটা কল করলো। হ্যালো ম্যাম, ফ্রিজ নিয়ে চলে এসেছি, আপনি কোথায়? ওকে বলেই কেটে দিয়ে বলল, ম্যাম আসতেছে। নোলক দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে এসে লোকটার সামনে দাঁড়ায়। এত লেট করলে কেন? আমার সব ক্যানগুলো এতক্ষণে শেষ হয়ে গেল। সরি ম্যাম, এখন বলুন ফ্রিজ কোথায় রাখবো? উপরে আসুন, আমি দেখছি। হোয়াট ইজ দিস নসি? ব্রো পরে বলবো, আগে ফ্রিজটা ঠিক করে আসি। নলক উপরে চলে যায়। ফ্রিজ বসিয়ে চালু করে দিয়ে লোকগুলো চলে যায়, আর নলক নিচে নেমে আসে। ম্যাম আর মনিও আসে। সবাই নলকের জন্যই অপেক্ষা করছিল। নসি কি করছিস সব তুই? ব্রো, আমার ক্যানগুলো কোথায় রাখবো? কিচেনে তো রাখা যাবে না, তাই ফ্রিজ অর্ডার দিয়েছিলাম। কি রাখবে? বিয়ারের ক্যান। ছি ছি ছি, মেয়ে মানুষ হয়ে ওসব ছাইপাস খাও? মামি, বিয়ার না খেলে আমার ঘুম আসে না। তুমি যা ইচ্ছা তাই করো, আমি এর মধ্যে নেই। ভাবি, আমার মেয়ে দুটোকে আজকে ওই রুম থেকে নিয়ে আসবো। কানে কানে বলল, নিবিড়, এসব কি হচ্ছে? তোর বোন? ওই জিসান ব্রো কি বলবে? টক টু মি। তোমার মাথায় কি বুদ্ধি নাই? হ্যাঁ, গেস্ট হয়ে এসেছো, গেস্টের মতো থাকবে। এত তিরিং বিরিং করে লাফাও কেন? কি একটু স্লোলি বলবে? আমার বুঝতে প্রবলেম হচ্ছে। নিবিড়,
ওকে সামলানো আমার কাজ না জিসান, বাপি ভালো পারে। এখন ওকে নিয়ে ভারী মুশকিলে পড়েছি, এখন কি করব? কিসে পড়ছো ব্রো? একটু চুপ কর না। নো, আমি লাঞ্চ করব। আই এম হাংরি। ওকে চল। সবাই লাঞ্চ করে যা যা রুমে চলে যায়। নোলক, মায়া, মনি বসে বসে আড্ডা দিল। ওরা নোলকের কাছে আমেরিকার কাহিনী শুনছে। নোলক শুধু মনিকা মনিকা করছে, যা শুনে মায়া আর মনি দুজনই বিরক্ত। আচ্ছা নোলক আপু, তোমার এই লম্বা চুলের কাহিনী কি? না মানে আমি জানি বিদেশিরা তো এত বড় চুল রাখে না। লোকে একটা বড় নিঃশ্বাস ছেড়ে বলল, বাপি বলেছে আমার চুল নাকি মাম্মামের মতো বড় আর ঘন, তাই আর চুল কাটেনি। ওহ। রাতে ডিনারের পর মায়া, মনি আর নোলক ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। তখনই দরজায় টোকা পড়ল। মায়া গিয়ে দরজা খুলল। এলিনা আর রুষা বেগম এসেছে। মা, বড় মা। শোনো মায়ামণি, তোমাদের সামনে পরীক্ষা, আর এখানে থাকলে তোদের আর নোলকের সমস্যা হবে। না মামি, আমি ওদের কোনো ডিস্টার্ব করব না। ওদের সাথে থাকলে আমারও ভালো লাগে। তুমি কথা বলো না, আমি ওদের মা। ওদের ভালো তো আমাকেই বুঝতে হবে নাকি? তোমরা চলো, তোমাদের জন্য অন্য রুমের ব্যবস্থা করা হয়েছে। ওনারা মায়া মনিকে নিয়ে যায়। এমনিতে নোলকের পরা পোশাক দেখে ওনারা ক্ষিপ্ত হয়ে যায়। ব্যবহারেই নোলক বুঝিয়ে দিল ওনারা নোলককে পছন্দ করে না। সবাই চলে যাওয়ার পর নোলক দরজা আটকিয়ে শুয়ে পড়ে, কিন্তু ঘুম আসে না। অনেক দেরিতে ঘুম আসে, যার ফলে সকালে বক্সি মামার সাথে জগিংয়ে যেতে পারেনি। বক্সি মামা ওর জন্য অপেক্ষা করছিল। পরে উনি চলে যায়। ব্রেকফাস্ট টেবিলে সবাই বসে পড়ে। মায়া, আজকে ভার্সিটিতে যাবি না? না মা। কেন? 2 দিন ধরে তো যাস না। কিভাবে যাই? আমার ভার্সিটি তো এখানেই। বিড়বিড় করে নিবিড়ের দিকে তাকিয়ে, কি বললি? কিছু না। তাড়াতাড়ি রেডি হয়ে ভার্সিটিতে যা। আর মনি, তুইও কলেজে যা। মায়া রেডি হয়ে বাইরে আসতে আসতেই বলল, ধুর, ভাল লাগে না। কোথায় একটু নিবিড় ভাইয়ার সাথে সব সময় কাটাবো তা না, আর নিবিড় ভাইয়াও কেমন যেন একটু আমার দিকে তাকাইও না। ধুর। বলতে বলতে মায়া বাইরে এসে দেখে নোলক দাঁড়িয়ে আছে। গলায় ডিএসএলআর, চোখে সানগ্লাস, চুলগুলো এক এক করে বাঁধা, কপালে ছোট ছোট চুলগুলো এসে পড়েছে। নোলক, তুমি? ইয়েস, আমি তোমার সাথে যাব। নিবিড় ভাইয়া জানলে বকবে। ব্রো জানবে না। আর আমি তো তোমার সাথে যাচ্ছি, তুমি ক্লাস করবে আর আমি তোমার ভার্সিটি ঘুরে দেখব, আবার তোমার সাথে চলে আসব। চলো। নোলক বাইকে উঠে বসো। এ কি, তুমি ভাইয়ার বাইকে বসছো কেন? বাইকে করেই যাব। ভাইয়া জানতে পারলে রাগ করবে। আর তুমি বাইক চালাতে পারো? আমি বাইক চালাতে পারি, আর জিসান কিচ্ছু বলবে না। কিন্তু চাবি? আমার কাছে। কিভাবে পেলে? জিসান কালকে টি টেবিলে ফেলে গিয়েছিল। কিন্তু নোলক, ভাইয়া জানলে? কাম অন মায়া। মায়া কিছু বলল না, দুজনে হেলমেট পরে নিল। নোলক বাইক স্টার্ট দিল। মায়া নোলককে রাস্তা চিনিয়ে ভার্সিটি নিয়ে গেল। জিশান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এলো। পকেটে হাত দিয়ে দেখলো বাইকের চাবি নেই। একটু অবাক হয় ও, কিন্তু সবচেয়ে বেশি অবাক হয় ওর বাইক না দেখে। জিশান দৌড়ে বাড়িতে ঢুকে চিল্লাচিল্লি শুরু করে। নিবিড়ে এসে বলে, হোয়াট হ্যাপেন্ড? আমার বাইক পাচ্ছি না। বাজে বকিস না, তোর বাইকে কে হাত দিবে? মা, সেটা তো বুঝলাম, কিন্তু আমার বাইক বোধহয় চুরি হয়ে গেছে। কি বলছিস? দারোয়ান থাকতে আমার বাইক চুরি, তার উপর এসিপি ঈশান ভাইয়ের বাইক। সেটাও তো কথা। এমন সময় জিশানের কল এলো। হ্যাঁ মাহির, বল। জিসান, তোর বোন আর ফরাঙ্গি বোন ভার্সিটিতে এসেছে। হ্যাঁ তো হোয়াট? নোলক বাইক নিয়ে? ওকে ফোন রাখ। জিশান ফোন রেখে দিল। নিবিড়, তোর বোন আমার বাইক নিয়ে মায়ের সাথে ভার্সিটি গেছে। উফ, নরসিকে নিয়ে আমি আর পারবো না। আমি এখনই বাপিকে সব বলছি। কি দোষী মেয়ে রে বাবা, বাইক চালায়। হাই রে হাই, আমি কোথায় আছি? মেয়ে মানুষ কিনা বাইক চালায়। নিবিড়, তোর কিছু করতে হবে না, আমি যাচ্ছি ভার্সিটিতে। নোলক চালিয়েছে। জিশান বেরিয়ে পড়ল ভার্সিটির উদ্দেশ্যে। রাগে ফুঁসছে। ও বাইক আজ পর্যন্ত ওর বন্ধুদেরও চালাতে দেয়নি, সেখানে নোলক চালিয়েছে। রাগে চোখ দুটো লাল হয়ে গেছে। মায়া নোলককে পথ দেখিয়ে ভার্সিটিতে নিয়ে এসেছে। দুজনকে বাইক থেকে নামতে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। নোলক গায়ের কোটটা হালকা টেনে ঠিক করে ক্যামেরাটা হাতে নিল। এদিক ওদিক ঘুরে একটা ফটো তুলল। নাইস ভার্সিটি মায়া। কিন্তু তোমাদের আমেরিকার ভার্সিটির মতো না। সেটা ঠিক, বাট তোমার ভার্সিটি আমার পছন্দ হয়েছে। আই লাইক ইট।
জানো অনুলোক, এই ভার্সিটির প্রফেসর কিন্তু আব্বু আর বড় আব্বু, তাই সারাক্ষণ ভার্সিটিতেই থাকে। আবার অন্যান্য কাজে যায়, বাড়িতে একদম সময় দিতেই পারে না। রিয়েলি? এটা তোমাদের ভার্সিটি? মামারা এখানে আছে? হুম। হুম, ওকে, তুমি ক্লাসে যাও, আমি এখানে তোমার জন্য ওয়েট করব। নোলক, তুমি কোথাও যেও না কিন্তু, তাহলে আমি বকা খাবো। ডোন্ট ওয়ারি মায়া, ইউ ক্যান গো। মায়া চলে যায়। নোলক ভার্সিটিতে ঘুরতে লাগলো আর ফটো তুলতে লাগলো। এমন সময় ওর সামনে মাহির, কাবিদ আর সোহম এসে হাজির। মালিঙ্গা বলে মাহিরের চুল টেনে ধরে বলল, আউচ! এই মেয়ে, তোমার মাথায় কি কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকতে পারে, বাট তোমার মতো ঝাঁকড়া ঝাঁকড়া চুল নেই। কাবিদ আর সোহম হেসে উঠল। মাহির তো রাগে বম। এই খবরদার, আর আমার চুল সম্পর্কে বাজে কোনো কথা বলবেন না, তাহলে কিন্তু। ওই মালিঙ্গা, তুমি আমাকে ভয় দেখাচ্ছ? এই নোলক কাউকে ভয় পায় না, মাইন্ড ইট। এই নোলক কাউকে ভয় পায় না, মাইন্ড ইট। মাহির, এরকম করিস কেন? ভুলে যাস না নলক জিসানের কাজিন। নলক, তুমি জিসানের বাইক নিয়ে এসেছো কেন? জিসান কিন্তু খুব রেগে আছে। আই ডোন্ট কেয়ার দিস। এই মেয়েকে বোঝাই এক আর বোঝে আরেক। জিসান আসতেছে, তারপর বুঝবে ঠেলা। নোলক ডোন্ট কেয়ার ভাব নিয়ে ফটো তুলছে। হঠাৎ দেখতে পেল ক্যামেরায় একটা ছেলেকে দেখা যাচ্ছে। ক্যামেরা থেকে চোখ সরিয়ে তাকিয়ে আছে জিসান। শার্টের হাতা ফোল্ড করতে করতে এদিক ওদিক আসছে। নোলক জিসানের দিকে তাকিয়ে অনবরত সেন্টার ফ্রুট চিবিয়ে যাচ্ছে। জিসান ওর কাছে আসতে নোলক বলে উঠল, হাই বক্সার জিসান। হাউ ডেয়ার ইউ! কোন সাহসে তুমি আমার বাইক এনেছো? সাহস আমার বরাবরই আছে। বাঙালি মেয়েদের মতো আমি ভীতু না। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। কোনো মেয়ে আমার চোখে চোখ রেখে কথা বলতে পারে না, আর তুমি? এক্সকিউজ মি, আই এম নোলক, ওকে? সেটা তোমাকে বারবার বোঝাতে হবে না। নোলক, রিল্যাক্স জিসান, এখন আর কথা বাড়াস না, চল যাই। চাবি দাও। নো, আমি বাড়ি ফিরবো কিভাবে? মায়ার সাথে। মায়ের সাথে, ওকে। চাবি দিয়ে দিল। তোমরা কোথায় যাবে? তোমার না জানলেও চলবে। কাবিদ, সোহম, মাহির, জিসানি গিয়ে যার যার বাইকে বসে। নোলক সাথে সাথে জিসানের বাইকের পেছনে উঠে বসে। জিসানের মেজাজ বিগড়ে যায়। এটা কি করছো? নামো। নো, আমি তোমাদের সিটি ঘুরে দেখব। সেটা তুমি চাইলে ঘুরতে পারো, তবে আমার সাথে না। না, আমি বাইক করে তোমার সাথে যাব। নামো তুমি। জিসান নোলকের হাত ধরে টেনে নামাতে চেষ্টা করছে, কিন্তু নোলক নাছোড়বান্দা। জিসানের শার্ট খামচে ধরে আছে। জিসান পারছে না থামাতে। কি রে জিসান, মারামারির সময় তো কেউ তোর সাথে পেরে ওঠে না, আর এই সামান্য মেয়েকে নামাতে পারছিস না? শাট আপ মালিঙ্গা। তুই এবার মালিঙ্গা বলছিস? 100 বার বলবো। নোলক, তুমি বাইক থেকে নামো। নো, তুমি ট্রাই করলো আমাকে নামাতে পারবে না। জিসান, ও যখন যেতে চাইছে নিয়ে চল। তোর ইচ্ছে হলে তুই নিয়ে যা, বাট আমি না। ওকে, আমি কাবিদের বাইকে যাব। কাবিদ, তুমি নামো, আমি বাইক চালাবো। ওকে। নোলক কাবিদের বাইকে বসে আর কাবিদ নোলকের পেছনে বসে। সোহম আর কাবির এক বাইক। নোলক একটু ধীর গতিতে বাইক চালাচ্ছে। রাস্তায় তেমন গাড়ি নেই, একটু শুধু বড় বড় গাড়ি চলছে। জিসান আর সোহমের বাইক আগে, আর নোলক ওদের পেছন পেছন বাইক চালিয়ে যাচ্ছে। নোলক, এভাবে কেউ বাইক চালায়? এত স্লোলি যাচ্ছ কেন? আচ্ছা তুমি নামো, আমি চালাবো বাইক। স্পিড বাড়ালে ওদের থেকে সামনে চলে যাব তো। আমি তো কিছুই চিনি না, ফিরবো কিভাবে? ও নোলক, আমি তো সবকিছু চিনি, পরে তোমাকে আবার পথ চিনিয়ে বাড়িতে পৌঁছে দেব। আর তুমি তো মনে হয় বেশি জোরে বাইক চালাতে পারো না, যেটুকু পারো সেটুকুই চালাও, ওকে? মনে মনে কাবিদ ভাবলো, মেয়ে মানুষ আর কত জোরেই বা গাড়ি চালাবে বা বাইক চালাবে। কাবিদ, ডান। নাও আই লিভ দ্য স্লো মোশন। নোলক বাইকের স্পিড বাড়িয়ে দিল, ফলে জিসান আর সোহমকে ওভারটেক করে ফেলে। কাবিদ ঘুরে ওদের হাত উঠিয়ে বাই দিল। জিসান আর সোহমও ওদের বাইকের স্পিড বাড়িয়ে দিল। কাম অন নোলক, ওরা যেন আমাদের ধরতে না পারে। রাস্তা তো ফাঁকা, তুমি চলো। ওকে। নোলক বাইকের স্পিড বাড়াতে থাকলো। আস্তে আস্তে বাইকের স্পিড বাড়িয়ে যাচ্ছে। এবার কাবিদের ভয় হতে লাগলো। আশপাশের কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না, সব কিছু ঝাপসা দেখছে কাবিদ। নোলক এতই জোরে বাইক চালাচ্ছে তার জন্য।
শক্ত করে বাইকের পেছনের হ্যান্ডেল ধরে বসে আছে। জিশান আর সোহমের বাইক অনেক পেছনে ফেলে এসেছে নোলক। জিশান একটু ঘাবড়ে গেছে, কেননা এই প্রথমও একটা মেয়েকে এত জোরে বাইক চালাতে দেখেছে। জিশান নোবেলকে থামাতেও পারেনি, ওরা অনেক আগেই দূরে চলে গেছে। জিশান বাইক থামিয়ে দিল। সোহম, এটা কি হলো জিসান? তোর কাজিন এটা কি করতেছে? অ্যাক্সিডেন্ট করবে তো? জানি না, ডাফার মেয়ে একটা। তোর বোন ডাফার না, আর কত কি পারে সেটা কেউই জানে না। কি জানি আজকে কাবিদের হাল কি করে। আমেনার মা কাবিদকে রক্ষা করো, তোর এই ফুরাঙ্গি বোন মানেই ঝামেলা। জিশান কাবিদকে কল করছে, কাবিদ ফোন তুলছে না। ওরা ওদিকে দাঁড়িয়ে কাবিদ আর নোলকের জন্য অপেক্ষা করছে। ওদিকে কাবিদের অবস্থা বেহাল, চোখ মুখ খিচে বন্ধ করে আছে, ভয়ে চুলগুলো খাড়া হয়ে আছে। এত জোরেও নিজেও কোনোদিন বাইক চালায়নি। ওর মনে হচ্ছে বাইক রেস করছে নোলকের সাথে। দোয়া দুরুদ পড়ছে বারবার। নোলক, বাইক থামাও। কাবিদ, লেটস এনজয়। আমেনার মা, এই যাত্রায় রক্ষা করো। নোলক, বাইক থামাও। কাবিদের কোনো কথাই নোলকের কানে যাচ্ছে না। বাইকের স্পিডও আরও বাড়িয়ে দেয়। কাবিদ তো ভয় পেয়ে শেষ। কিছুক্ষণ যাওয়ার পর নোলক দূরে পুলিশের চেকপোস্ট পেয়ে আস্তে আস্তে বাইকের স্পিড কমিয়ে বাইক থামায়। কাবিদ জোরে একটা নিঃশ্বাস ছাড়ল। তুমি নামো নোলক, পুলিশ দেখলে সর্বনাশ হয়ে যাবে। কেন বাংলাদেশে মেয়েদের বাইক চালানো নিষেধ? হ্যাঁ নিষেধ, তুমি নামো। ও বাট আমি বাইক চালাবো। ইটস নট পসিবল। পসিবল বলে নোলক বাইক ঘুরিয়ে পেছনে যেতে লাগলো, আবারও ফুল স্পিড। কাবিদের প্রাণ এবার বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। কিছুক্ষণের মধ্যে নোলক জিশান আর সোহমকে দেখতে পেয়ে ওদের সামনে গিয়ে বাইক থামালো। জিশান রেগে গিয়ে নোলককে টেনে বাইক থেকে নামায়। কাবিদ তাল সামলাতে না পেরে বাইক সহ পড়ে যেতে নিলে সোহম আর মাহির এসে ধরে ফেলল। ওরা কাবিদের দিকে তাকিয়ে দেখলো কাবিদের চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেছে, চুলগুলো খাড়া খাড়া হয়ে আছে। হোয়াট হ্যাপেন্ড নোলক? এটা কি করছিলে? যদি অ্যাক্সিডেন্ট করতে আমি নিবিড়কে কি বলতাম? জাস্ট রিল্যাক্স, আই এম ওকে। জাস্ট শাট আপ। এরপর থেকে তোমার বাড়ি থেকে বের হওয়া বন্ধ। চলো বাড়িতে। নো, আমি জিশান নোলকে কিছু বলতে না দিয়ে বাইকে বসিয়ে জিশান বাইক চালাতে লাগলো। কাবিদ সোহমের বাইকে বসে ওকে জাপটে ধরে আছে, ভয়ে হাত পা কাঁপছে। আগ বাড়িয়ে নলককে বাইক চালাতে দিলি কেন? এবার ঠেলা বুঝছোস? বুঝছি, মরতে মরতে বেঁচে ফিরেছি। যেভাবে বাইক চালাচ্ছিলে, একটু এদিক ওদিক হলেই দুজনেই শেষ হয়ে যেতাম। জিশান বাইক চালাচ্ছে, নোলক গাল ফুলিয়ে বসে আছে। নোলককে নিবিড় আর ওর বাপি কখনোই বকা দেয়নি। এখানে আসার পর থেকেই জিশান ওকে বকা দিচ্ছে। বাড়ি পৌঁছে জিশান নোলকের হাত ধরে টেনে ভেতরে নিয়ে গেল। নিবিড় সোফাতে বসেছিল। নোলককে দেখে উঠে দাঁড়ানো জিশান এক ঝটকায় নোলকের হাত ছেড়ে দেয়, ফলে নোলক গিয়ে নিবিড়ের গায়ের উপর পড়ে। নিবিড়ও নোলককে ধরে। দেখ নিবিড়, তোর বোনকে বলিস ও যেন বাড়িতেই থাকে, বাইরে যেন না যায়। বেড়াতে এসেছিস তোরা, চুপচাপ ঘরে বসে থাকবি। ওকে বলে দিবি এটা বাংলাদেশ, নট আমেরিকা। এখানে আমেরিকার নিয়ম চলে না। কিন্তু হয়েছেটা কি? আর এভাবে বলছিস কেন তুই? ঠিক বলছি আমি, এখানে থাকতে হলে বাড়িতেই থাকতে হবে। তোর বোনের যদি কোনো ক্ষতি না চাস তাহলে ওকে ঘরে বসিয়ে রাখ। এই জিসান অনেক কথা বলতেছে। আমি বাইরে যাব, অফ কোর্স যাব, 100% যাব। তুমি পারলে আটকেও। কি বললে? ব্রো, তুমি জিসানকে বলে দাও আমি কাউকে ভয় পাই না। আচ্ছা, ভয় পাও না তুমি কাউকে? কে তুমি? হ্যাঁ, ইউ ডোন্ট নো লিসেন, আমি আমির হোসেনের একমাত্র মেয়ে, নওশিনারা নোলক, আন্ডারস্ট্যান্ড? নোলক চলে যায়। জিশান তো নোলকের ব্যবহারে রেগে আছে। এভাবে ওর মুখের উপর কথা কেউ বলেনি। জিশান কিছু বলতে যাবে তখনই নিবিড় বলে, জিসান প্লিজ, নওশির কথা কিছু মনে করিস না। ও এরকমই, খুব জেদি, যখন যেটা ইচ্ছে সেটাই করে। আসলে বাপি আর আমি ওর কোনো কথার অমান্য করিনি, যখন যা বলেছে তাই করেছি। তুই কিছু মনে করিস না, আমি ওকে বোঝাচ্ছি। নিবিড় নোলকের রুমে চলে যায়। রুষা বেগম এতক্ষণ ধরে সব শুনছিলেন। নিবিড় চলে যাওয়ার পর তিনি জিশানকে বললেন, জিসান, এই মেয়ের থেকে দূরে দূরে থাকবি। মায়া আর মনিকে অন্য রুমে পাঠিয়ে দিয়েছি। কি মেয়েরে বাবা, যখন যেটা মনে হয় তাই করে, বড়দের মুখে মুখে তর্ক করে। যত তাড়াতাড়ি বিদায় হয় ততই ভালো। রুষা বেগম চলে গেল। জিশান কিছু না বলে আবার বেরিয়ে গেল।
জিশান গিয়ে ওর বন্ধুদের সাথে দেখা করে কাবিদের উপর রাগ ছাড়তে থাকে। তুই কি করে নোলককে বাইকে উঠালি? দেখলে আমি ওকে নিলাম না। বিশ্বাস কর জিসান, আমি যদি জানতাম তাহলে উঠতামই না। ঠিক হয়েছে, আরও ওটা নলককে বাইকে, কালকে আবার উঠাস। আমি আর নোলকের ছায়াও মারাবো না। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা। এসব বাদ দে তো, এখন চল। নোলক নিজের ঘরে পায়চারি করছে। একটু আগে নিবিড় এসে ওকে বুঝিয়ে গেছে, তাও ওর মন শান্ত হচ্ছে না। জিশানের একটা ব্যবস্থা ও করেই ছাড়বে। জিসান, তুমি নোলককে বকা দিয়েছো না? এবার দেখো নোলক কি করে। বাপি আর ব্রো কখনো এরকম ব্যবহার করেনি আমার সাথে। তুমি আমাকে বাইকে যেতে বারণ করে কে? কালকে দেখবে নোলক কি করে। নোলক চুপচাপ নিজের রুমে বসে আছে। নোলক আর রুম থেকে বের হয়নি। দুপুরে শাওয়ার শেষে একেবারে খেতে নেমেছে। জিশান সোফায় বসে ফোন টিপছে। নোলক সেদিকে না গিয়ে সোজা ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসলো। একে একে সবাই আসলো। নিবিড় এসে নোলকের পাশে বসে। মায়া আজকের ঘটনায় একটু ভয় ভয় আছে, যদি নিবিড় ওকে কিছু বলে। এমনিতে নিবিড়ের কাছে মায়া পাত্তা পায় না, এখন যদি মায়ার উপর নিবিড় রেগে যায় তাহলে তো মায়া শেষ। মায়া একটু একটু করে খাচ্ছে, নিবিড়ের দিকে তাকাচ্ছে, কিন্তু নিবিড়ের কোনো হেলদোল নেই, খেয়ে যাচ্ছে। হঠাৎ রুফা বেগম মায়ার প্লেটে মাংস তুলে দিলেন। আনমনে থাকার কারণে গরম তরকারি মায়ার হাতের উপর পড়ল। উফ মা, দিলে তো আমার হাতটা পুড়িয়ে। মায়া দৌড়ে গিয়ে বেসিনে হাত ধোয়। আমি খাবই না। খাবি না মানে? হয়েছে কি তোর? দিন দিন রোগা হয়ে যাচ্ছিস। আর খেয়াল কোথায় থাকে? চোখে দেখিস নি? মামি, মায়াকে যেতে দাও, জোর করো না। পরে যখন পাত্রপক্ষ দেখে বলবে এই শুকনো লাঠির মতো মেয়েকে আমরা পছন্দ করি না, তখন বুঝবে। কি বললি আপনি? আমি লাঠির মতো শুকনো? তাহলে আপনি কি? আমি কি সেটা বলেছি? আমি তো কি বলেছেন আপনি? আমার সব জানা হয়ে গেছে, বুঝলেন? মায়া কুল, তুমি দেখো ব্রোয়ের জন্য একটা নিগ্রো মেয়ে খুঁজে এনে তার সাথে বিয়ে দিব, তখন বুঝবে মজা। তুই মায়ার হয়ে কথা বলছিস? অফকোর্স, মেয়ে হয়ে তো মেয়েকে সাপোর্ট করতে হবে। আমেরিকা ফেরার পর দেখবো। কি দেখবে? আমার মনিকা আছে। কথায় কথায় আমেরিকান ডাইনিটাকে আনিস কেন? হোয়াট ডাইনি? এই রে, এখন যদি বলি ডাইনি মানে উইচ, তাহলে তো নরসি আমাকে চিবিয়ে খাবে। আমি বলছি ডাইনি মানে। নিবিড়ের চোখে চোখ পড়তেই মায়া থেমে গেল। নিবিড় করুণ চোখে মায়ার দিকে তাকিয়ে বলতে বারণ করছে। মায়া নিবিড়ের বাদামি রঙের চোখ জোড়ার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে সারা জীবন এভাবে তাকিয়ে থাকলে মন্দ হতো না। কি হলো মায়া, বলো। নোলকের কথায় মায়ার ধ্যান ভাঙল। মায়া কিছু বলার আগেই নিবিড় বলে উঠল, মায়া দোহাই তোমার, এদের কিছু কইও না। মায়া ফিক করে হেসে দিল। নোলক নিবিড়ের ভাষার হাগা গোড়া কিছুই বুঝতে পারল না। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ওদের দিকে। নিবিড় জানে যে নোলক এই ভাষা বুঝতে পারবে না, তাই এইভাবেই বলেছে। বলো, তোমরা হাসছো কেন? কিছু না, তুই চুপ করে খা। হয়েছে তোদের কথা। মায়া বস, আমি খাইয়ে দিচ্ছি। রুষা বেগম মায়াকে খাইয়ে দিচ্ছে। নোলক সেদিকে তাকিয়ে আছে, তারপর নিজের খাওয়াই মন দিল। নোলক মনে মনে ভাবছে, আজ যদি ওর মাম্মাম বেঁচে থাকতো তাহলে ওকেও এইভাবে খাইয়ে দিত। নোলকের মুখে তাচ্ছিলের হাসি ফুটে উঠল। নোলক খেয়ে রুমে চলে যায়। তারপর জিশান যায় খেতে। ও নোলককে একদম সহ্য করতে পারে না, সবসময় শুধু ঝগড়া করে, সেজন্য জিশান খেয়ে বেরিয়ে পড়ে। বেশিরভাগ সময় জিশান বাইরে থেকে বাড়িতে, একদমই খেতে চায় না সে, কারণ বাইরে থাকে। এখন তো আরও থাকতে চায় না, থাকলেই নোলকের সাথে ঝগড়া শুরু হয়ে যায়। জিশান সবসময় চেষ্টা করে নোলকের থেকে দূরে থাকতে, কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় আর কি, সেই নোলকের সামনে এসেই পড়ে। রাতে নোলক বিছানায় উপর হয়ে শুয়ে ল্যাপটপ দেখছে আর বিয়ার খাচ্ছে। বিয়ার খাওয়াটা নোলকের নেশায় পরিণত হয়েছে। বিয়ার খেলে নোলকের ফেলে আসা স্মৃতিগুলো ভুলে থাকে, তাই এটাই ওর প্রয়োজন। একটু পরে নোলক ওভাবে ঘুমিয়ে পড়ে। এটা ওর অভ্যাসে পরিণত হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে নোলক তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেয়। একটা ট্রাউজার পরে আর টুপিওয়ালা গেঞ্জি পরে। গেঞ্জির চেইন আটকে টুপি পরে, তারপর জুতোর ফিতে বেঁধে লাফাতে লাফাতে নিচে নামে। সিঁড়িতে নামার সময় নোলক এভাবেই নামে, এক পা ঠিক করে ফেলে তো দুই পা লাফিয়ে চলে। নিচে বক্সি মামা নোলকের জন্য ওয়েট করছিল, জগিং করতে যাবে বলে। বাড়ির সবাই এখন গভীর ঘুমে। লেটস গো আঙ্কেল। ওকে। দুজনে বেরিয়ে পড়লো। নোলক পকেট থেকে সেন্টার ফুট মুখে দিল, তারপর আস্তে আস্তে দৌড়াতে শুরু করে। নোলক বক্সি মামার সাথে থাকতে বেশি পছন্দ করে। আফটার অল দুজনেই একই রকম, বেশি বকবক করে।
জগিং শেষে দুজনে বাড়িতে ফিরে আসে। গেট দিয়ে ভেতরে ঢুকতে নোলকের চোখ গেল জিশানের বাইকের উপর। সকালের আলোতে চকচক করছে বাইকটা। কালকে জিশান শ্যাম্পু দিয়ে বাইক ধুয়েছে, নিজের বাইকে কাউকে হাত দিতে দেয় না। নোলকের মাথায় একটা দুষ্ট বুদ্ধি খেলে গেল। আঙ্কেল তুমি যাও, আমি মনিকাকে কল করে আসছি। মনিকা? এত সকালে মনিকা ঘুম থেকে উঠেছে? নোলক হাসল। আঙ্কেল এখন বাংলাদেশে মর্নিং, আমেরিকাতে না। আর তাছাড়া আমেরিকাতে সবাই মর্নিং ওয়াক করে, তোমাদের বাংলাদেশের মতো না। রাইট, বাংলাদেশি লেডিসরা পারে শুধু রান্নাঘর। ওকে বাই। বাই। বক্সি মামা চলে যায়। নোলক ঘাড় কাত করে জিশানের বাইকের দিকে তাকে সেন্টার ফুট চিবোতে চিবোতে বাইকের কাছে গেল। ঠোঁটের কোণে একটা বিজয়ের হাসি ফুটে উঠল নোলকের। ব্রেকফাস্ট টেবিলে মায়া, মনিয়া, নিবিড় বসে আছে। এমন সময় ঈশান এসে চেয়ার টেনে বসলো। মা তাঁতের খেতে দাও। মা এখানে নেই, ঘুমিয়ে আছে। আমি আর ছোট মা আছি। ওয়েট করো, এক্ষুনি দিচ্ছি। ও তাড়াতাড়ি করো। কিরে নিপির, কেমন চলছে সব? দৌড়াচ্ছে। ভাইয়া যেভাবে নলকাপুর পিছনে দৌড়াচ্ছে। জ্বালিয়ে মারে। এখানে তো কম, আমেরিকাতে উফ। এক কাজ করি, নোলককে জেলে আটকে রাখি, কেমন হবে? ঠিক হবে। আর তাছাড়া ওই মেয়েটা সত্যি ক্রিমিনাল। বলতে বলতে চেয়ার টেনে বসে। তাতেও তোরা নসিকে টলারেট করতে পারবি না, পুরো থানা কাঁপিয়ে দেবে। তাহলে আর কাজ নেই। ইকরা আর রুষা বেগম এসে সবাইকে খাবার দিল। সবাই খাচ্ছে, নিবিড় বাদে। নসি এখনো এলো না কেন? তুই খা, ও পরে খাবে। নসিকে ছাড়া এক গ্লাস পানিও খেতে ইচ্ছা করে না। আমি আর বাপি সবসময় নসিকে খাইয়ে তারপর খাই। এই তো এখন খেয়ে তারপর বাপিকে কল করতে হবে। মনি মায়ার কানে কানে বলল, আপু এরকম ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার ভাই দেখো গোমরা মুখ। এরকম বর পাওয়াও ভাগ্যের ব্যাপার। কি বললে? কিছু না, তুই খা তো। ওদের কথার মধ্যেই নোলক চলে আসে। কোনো চেয়ার ফাঁকা নেই, শুধু জিশানের পাশে চেয়ারটা ফাঁকা। নোলক সেখানে গিয়ে বসে। নোলকের মুখে এক অদ্ভুত হাসি, খেতে খেতে হাসছে। হাসছিস কেন? নথিং। কিছু তো একটা আছে। তোর বোন পুরাই পাগল, মেন্টাল হসপিটালে ভর্তি করে দে তাড়াতাড়ি। ইটস নট ইউর বিজনেস। নিজের কথা ভাবো। আমার ব্যাপারে তোমাকে কে ভাবতে বলেছে? তোমার ব্যাপারে কি আমি কথা বলি? শাট আপ, বেশি কথা বলো কেন? ইউ শাট আপ, তুমি বেশি কথা বলো। জিশান রাগের মাথায় উঠে বাইরে বেরিয়ে যায়। রুষা বেগম তো রেগে আগুন হয়ে গেছে। দেখলি তো ছেলেটা না খেয়ে চলে গেল। সব সময় এত ঝগড়া করো কেন বলো তো? আমি কোথায় ঝগড়া করলাম? জিসানি তো। তোমার সাথে কথাই পারা যায় না। মামি আমি বলছি, নসি জিসান এলে ওকে সরি বলবি। নো ওয়ে। দেখ বাপি, কিন্তু তোকে এসব করতে বারণ করেছি, যা বলছি তাই করিস। তোমরা সবাই আমাকে বকো, বকশি আঙ্কেলই ভালো। আমি আঙ্কেলের কাছেই যাই। নোলক চলে যায়। নিবিড় নোলককে কিছু বলে না। জিশান রাগে ফুঁসতে ফুঁসতে বাইরে আসে, পকেট থেকে চাবি বের করে। বাইকে বসে ব্রেকে দুহাত দিতে আঠালো জাতীয় কিছু অনুভব করে। দুহাত তুলতে গিয়ে দেখে বাইকের সাথে সেন্টার ফ্রুট লাগানো। শুধু হাতে নয়, প্যান্টের পেছনে লাগানো। রাগের মাথায় দেখতে ভুলে গেছে। এই জন্য নোলক জিশানকে রাগিয়ে দিয়েছিল যাতে জিশান রাগের মাথায় বাইকে বসে। জিশান তো রেগে ফুঁস। জিশান ওর বাইককে যতটা ভালোবাসে, কেউ তার গার্লফ্রেন্ডকেও এতটা ভালোবাসে না। হাত থেকে সেন্টার ফ্রুট ছাড়িয়ে রেগে বাড়িতে ঢুকে যায়। জিশানকে আবার আসতে দেখে ওর মা বলল, কিরে ফিরে এলি? ভালো হয়েছে, খেয়ে যা। রাখো তোমার খাওয়া, আগে বলো আমার বাইকে সেন্টার ফ্রুট কে লাগিয়েছে? সেন্টার ফ্রুট জানি না তো। জানো না মানে? কার এত বড় সাহস যে আমার বাইকে সেন্টার ফ্রুট লাগাবে? একবার যদি পাই। জিশানের রাগে সবাই ভয় পেয়ে যায়, কারণ মেইন কালপ্রিটকে জিশান যদি ধরতে পারে তাহলে তার রক্ষা নেই। নিবিড় খুব ভালো করে বুঝতে পারলো এটা নোলকের কাজ, কারণ এই বাড়িতে নোলক ছাড়া কেউই সেন্টার ফ্রুট খায় না। নিবিড় কিছু বলল না, কারণ যদি ও নোলকের নাম বলে তাহলে যুদ্ধ শুরু হয়ে যাবে আজ। হয়তো কোনো বাচ্চার কাজ। ইম্পসিবল, এটা বড়দের কাজ। মানে তুই কি বলতে চাইছিস? এখন বলবো না, প্রমাণ সহ বলতে হবে। যখন প্রমাণ পাবো তখন বলবো। জিশান চলে যায়। নিবিড় একটা শুকনো ঢোক কিনল, মনে মনে ভাবলো নোলককে আরেকটু কড়া শাসন করতে হবে, না হলে এখানে থাকাই মুশকিল হয়ে যাবে। জিশানও খুব ভালো করে বুঝে গেছে এটা নোলকের কাজ, কিন্তু ওর কাছে কোনো প্রমাণ না থাকায় কিচ্ছু বলল না। রাতের বেলা আজকে বাড়ির সবাই একসাথে ডিনার এসেছে কোয়েলের জোড়াজুড়িতে। কোয়েল চায় ও যতদিন আছে সবাইকে একসাথে দেখতে। সবাই টেবিলে বসে আছে। নোলক এসে বসতে গেলে কোনো চেয়ার ফাঁকা পায় না।
নিবিড় ওর চেয়ারে নোলককে বসতে দিয়ে সোফায় গিয়ে বসলো। নোলক বসে পড়ে। এই ব্যাপারটা নোলকের মামিদের ভালো লাগলো না। এটা কি করলে নোলক? তোমার ভাইয়ার চেয়ার ছিঁড়ে দিল বলে তুমি বসে পড়লে? ইটস ওকে মামি, আমি না খেলে ব্রো খাবে না।